এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ অধ্যায়ের সিলেট বোর্ড 2025 সালের প্রশ্ন। এখানে এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপকে একটা বড় সার্কিট দেওয়া আছে এবং উদ্দীপকে বলা আছে যে রহিম উদ্দীপকের বর্তনীর R3 রোধকে, এই যে R3 রোধকে 200 গ্রাম পানির মধ্যে 20 মিনিট ডুবিয়ে পানি ফোটানোর চেষ্টা করলো। কক্ষ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। গ নম্বর বলছে R3 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। R3 রোধের মধ্য দিয়ে কোন প্রবাহ যাচ্ছে? I3 যাচ্ছে। I3 এর মান কত সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আসুন দেখি এটা কিভাবে করতে পারি। এটা যেহেতু অনেক বড় সার্কিট, তো এটা আমরা লুপ মানে চিন্তা করে বের করব। আমরা এখানে কিরশফের কারেন্ট ল আর কিরশফের ভোল্টেজ ল ব্যবহার করে এটা সমাধান করব। তাহলে আমরা সমাধানটা দেখে আসুন কিভাবে করতে হবে। প্রথমে আমরা এন বিন্দু যেটা, এটাতে কিরশফের প্রথম সূত্র বা কেসিএল প্রয়োগ করব। তাই লিখছি এন বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই। এখন কেসিএলটা হচ্ছে যে কেসিএল হচ্ছে একটা জাংশন উপপাদ্য, অর্থাৎ আমরা যে বিন্দুটা নেব সেই বিন্দুতে যে কারেন্ট গুলো আসছে সেইগুলোর যোগফল সমান সেই বিন্দু থেকে যে কারেন্ট গুলো বের হয়ে যাচ্ছে সেইগুলোর যোগফল। আমরা যে বিন্দুটা নেব সেই বিন্দুতে যে কারেন্ট গুলো আসছে সেই কারেন্ট গুলোর যোগফল এবং ওই বিন্দু থেকে যে কারেন্ট গুলো বের হয়ে যাচ্ছে সেই বিন্দুর যোগফল। আমরা নিচ্ছি হচ্ছে এন বিন্দুটা। তাহলে এন বিন্দুতে আসছে কোন কোন কারেন্ট? I1 কারেন্ট আসছে, I2 কারেন্ট আসছে। তাহলে I1 প্লাস I2 সমান সমান এন বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে কি I3 কারেন্ট। এই জন্য লিখছে I1 প্লাস I2 সমান সমান I3, অর্থাৎ আসা সমান সমান হচ্ছে যাওয়া। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা লুপের হিসাবে যাব। তো আসুন ফার্স্টে আমরা লুপ যেভাবে লিখবো যে এম এন কিউ আর এম, আমরা এই লুপটা নেব। কোন লুপটা নেব? এম এন কিউ আর এম, এম এন কিউ আর এম, আমরা এই লুপটা নিচ্ছি। একটু খেয়াল করবেন, তাহলে আমাদের যাওয়ার দিক কোন দিকে? আমরা কিন্তু এই দিক থেকে এই দিক থেকে কিন্তু এভাবে ঘুরতেছি, কিন্তু আমরা কিন্তু এই লুপটা নিচ্ছি। একটু খেয়াল করতে হবে কিন্তু। তো এখন আমরা এখানকার হিসাব হচ্ছে যে যেখানে যেখানে আমরা রোধ পাবো সেখানে সেখানে সেই রোধ আর সেই কারেন্টটাকে গুণন করবো। গুণন করে আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক যদি একই হয় তাহলে যোগ মানে সামনে প্লাস চিহ্ন বসবে, আর আমাদের যাওয়ার দিক আর কারেন্টের যাওয়ার দিক যদি বিপরীত হয় তাহলে তার সামনে মাইনাস চিহ্ন বসবে। কারেন্ট আর রোধের গুণফল পজিটিভ হবে যদি আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক একই হয়, আর কারেন্ট আর রোধের গুণফল নেগেটিভ হবে যদি আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক বিপরীত হয়। তাহলে আমরা যাচ্ছি এম থেকে এন বিন্দুতে। তাহলে এখানে I1 পাইছি, এখনো কিন্তু কোনো রোধ পাইনি, তাহলে এটা নিব না আপাতত। তাহলে এন থেকে কিউ এ যাচ্ছে, এখানে রোধ পাইছে কত? I3 এবং কারেন্ট হচ্ছে I3, রোধ হচ্ছে 5 ওহম এবং আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক একই। তাহলে 5 আর I3 গুণন করে কত হবে? 5/3, এবং এইটা কিন্তু পজিটিভ কারণ আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক যেহেতু একই তাই এইটার গুণফল হচ্ছে পজিটিভ। এই জন্য লিখছি 5/3 মানে প্লাস 5/3 বা শুধু 5/3। এখন আমরা যাচ্ছি কোথায়? কিউ থেকে আর। এখানে কি কোনো কারেন্ট আছে? কারেন্ট আছে I3, কিন্তু এখানে কোনো রোধ না। এই যে রোধ আছে R3 আর কি। এটা কি রোধ আছে? এটা হচ্ছে R1 বা 3 ওহম যে রোধ সেইটা আর কি। তাহলে এখন এখানে যেটা লিখবো হচ্ছে আচ্ছা, এখানে আমাদের কাছে এই পয়েন্টে কে আসছিল? I1 আসছিল, I2 আসছিল। I1 আর I2 মিলিত হয়ে এই পয়েন্টে কি আকারে বের হয়েছে? I3 আকারে। এখন আবার যখন এই I3 যখন এই পয়েন্টে আসবে তখন সেটা ভেঙে আবার ওই I1 আর I2 আকারেই কিন্তু এই পথে বের হয়ে যাবে। এই পথে যাবে I1, এই পথে যাবে কিন্তু I2। বুঝছি কিনা আমরা বিষয়টা? I1 আর I2 এসে এই পয়েন্টে মিলিত হয়ে I3 আকারে এই দিক দিয়ে এসে আবার যখন এই পয়েন্টে আসবে তখন ওই I3 টা ভাগ হয়ে I1 আর I2 আকারে বের হয়ে যাবে। তার মানে এইদিকে কে যাচ্ছে? I1 এ যাচ্ছে, আর এইদিকে কে যাচ্ছে? I2 এ যাচ্ছে আর কি। যা ঢুকছিল তাই বের হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, এখন তাহলে এই কারেন্ট এই রোধের সাথে কি হবে? গুণন হবে। তাহলে R1 যদি I এর সাথে গুণন হয় তাহলে কি লিখবো? 3I1 এবং এটা আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক একই তাই কি এটা পজিটিভ, এই জন্য প্লাস 3I1। এই জন্য কি লিখছে? প্লাস 3I1। এখন খেয়াল রাখতে হবে আমরা যদি সমান সমানের এই একই পাশেই লিখি তাইলে লিখবো যে আমরা যেদিকে যাচ্ছি সেই মানে আমাদের যাওয়ার দিকে ব্যাটারির যে ঢালটা পাবো সেইটা যদি ছোট হয় তাহলে মাইনাস বসাবো, আর সেটা যদি বড় হয় তাহলে প্লাস বসাবো। তাইলে ব্যাটারির যে 30 ভোল্ট এটা নেগেটিভ কেন বসালাম? আমি কি বললাম যে আমরা যেদিকে যাচ্ছি আমাদের যাওয়ার দিকে আমরা ব্যাটারির প্রথমে যে ঢালটা পাবো সেই অনুযায়ী চিহ্ন বসাবো। সবসময় এটা মনে রাখবো যে ব্যাটারির বড় ঢাল হচ্ছে পজিটিভ, ব্যাটারির ছোট ঢাল হচ্ছে নেগেটিভ। ব্যাটারির বড় ঢাল পজিটিভ, ব্যাটারির ছোট ঢাল হচ্ছে নেগেটিভ। তো আমাদের যাওয়ার দিক ছিল হচ্ছে এই দিকে, আমরা প্রথমে পাইছি কাকে? সেটা হচ্ছে নেগেটিভ ঢালকে, তাহলে -30 ভোল্ট। এবং এটা কিন্তু অবশ্যই সমান সমান এই পাশে লিখতে পারো, সবগুলোকে একই পাশে লিখতে হবে। যদি সমান সমান ওই পাশে -30 লিখি তাহলে কিন্তু হবে না, সেটা কিন্তু ভুল। তাহলে সেক্ষেত্রে +30 লিখতে হবে আর কি।
তো যাই হোক, আমরা সবসময় সবকিছুকে এক পাশে লিখবো এবং এই জন্য এটাকে মনে রাখবো এভাবে যে আমাদের যাওয়ার দিক আর যাওয়ার দিকে আমরা এই তড়িৎ কোষের প্রথমে যে ঢালটা পাবো সেই ঢাল অনুসারে চিহ্ন বসবে। এবং প্রথমে পাইছি আমরা কত, ছোট ঢালের জন্য -30 বসছে। সবসময় ব্যাটারির জন্য এটা মনে রাখবো যে ব্যাটারির বড় ঢাল হচ্ছে পজিটিভ আর ব্যাটারির ছোট ঢাল হচ্ছে নেগেটিভ, এটা ফিক্সড। যাই হোক, এখন এই লাইন লেখার পরে আমরা জানি যে i3 মানে কত, i1 প্লাস i2, তাহলে i3 এর পরিবর্তে লিখছে হচ্ছে i1 প্লাস i2 3i1 মাইনাস 30। তাহলে এটাকে ভেঙে দিলে 5i1 প্লাস 5i2 প্লাস 3i1 মাইনাস হচ্ছে 30। তো তারপরে এটাকে একটু সমাধান একটু সাজিয়ে লিখলে আমরা পাই 5 3 হচ্ছে 8i1 প্লাস হচ্ছে 5i2 মাইনাস 30 সমান সমান হচ্ছে 0। এইটা গেল আমাদের একটা সমীকরণ। এখন এখানে আমরা আরেকটা লুপের হিসাব দেখবো। আমরা তো একটা লুপ নিলাম, এখন আরেকটা লুপ নেবো, সেইটা হচ্ছে এই লুপটা নেবো যে এন ও পি কিউ এন। আমরা কিন্তু আবার সে একই দেখি NOPQN এইভাবে কিন্তু ঘুরছে, মানে NOPQN। তাহলে এইটাতে আমরা কি কেভিএল প্রয়োগ করবো, এটা হচ্ছে কিরশফের দ্বিতীয় সূত্র বা ওই একই জিনিস, কিরশফ কারেন্ট ল। তাহলে একইভাবে আমরা এন থেকে ও তে যাচ্ছি, আমাদের যা আছে এখানে কি কোনো ইয়ে আছে, কি বলে, কারেন্ট আছে নাই, কিন্তু সরি কারেন্ট আছে কিন্তু কোনো রোধ নাই। এন থেকে ও থেকে কোনো রোধ পাইছি, আপাতত পাইনি, তাহলে এটা নিব না আর কি। তো যাক, এখানে ও থেকে আমরা কোথায় যাচ্ছি, পিতে যাচ্ছি। ও থেকে পিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের তড়িৎচালক শক্তির যেটা পজিটিভ ঢাল প্রথমে পাইছে, এই তড়িৎচালক শক্তির প্রথমে কোন ঢালটা পাইছে, পজিটিভ ঢাল। তাহলে এই যে বড়টা পাইছে, বড়টা হচ্ছে পজিটিভ, তাহলে লিখছি যে 20, এই জন্য +20 কিন্তু। এখন এরপরে যেটা লিখবো যে আমাদের এই যে কারেন্টটা যে যাচ্ছে এটা কি ছিল, i2 কিন্তু ছিল, i2 ছিল। এখন আমরা এই কারেন্ট তো এখান থেকে বের হয়েছে, তাই না? তাহলে আমরা এদিক থেকে চিন্তা করি যে i2 এখানে এসে তো i3 আকারে মিলিত হয়েছে, মানে i2 আর i1 মিলিত এখানে i3 হয়েছে। তাহলে এখানে যখন ভাগ হয়ে যাবে তখন এখান থেকে যাবে, i2 যাবে, i2 তো যাচ্ছে। কিন্তু আমরা যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি কিন্তু n থেকে ওতে, ও থেকে পিতে। আচ্ছা, যখন আমরা ও থেকে পিতে যাচ্ছি তখন আমরা কিন্তু একটা রোধ পাইছি, সেটা কত, 10 ওহম। আবার যখন পি থেকে কিউতে যাচ্ছি তখন কিন্তু কারেন্টটা কত, i2 পাইছি। তাহলে এখানে কি হবে, এবং আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক কিন্তু বিপরীত, তাহলে হবে কত, 10i2। কত হবে, 10i2, এই জন্য লিখছি -10i2। আবার আমরা যাচ্ছি কিউ থেকে এনে, কিউ থেকে কোথায়, এনে, এখানে কারেন্টটা কত, i3 আর রোধটা কত, 5। কিন্তু আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক কোথায়, বিপরীত, এই জন্য কত, -5i3। এই যে -5i3 সমান সমান হচ্ছে 0। এখন 20 -10i2 -5i3 এর পরিবর্তে আমরা যে এক নম্বর সমীকরণে যেটা পাইছিলাম i1 প্লাস i2, এটাই বসেছে 5 × i1 প্লাস i2 সমান 0। এখন এটাকে একটু সমাধান করবো, -5i1 -5i2 করলে এটাকে যোগ বিয়োগ করলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এই লাইনটা, এবং এটাকে একটা সমীকরণ রেখে দিলাম। এখন আমাদের হিসাব হচ্ছে যে এই দুইটা সমীকরণকে সমাধান করে কোন একটা জিনিসকে ক্যান্সেল করব, সেটা কিভাবে করতে পারি একটু খেয়াল করতে হবে। আমরা যদি এই 2 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণন করি এবং 3 নম্বর সমীকরণকে 8 দ্বারা গুণন করি এবং দুইটাকে যদি যোগ করি, তাহলে খুব সহজে আমাদের i1টা ক্যান্সেল হয়ে যাবে। বুঝছি কিনা বিষয়টা? আমাদের এই সমীকরণে আছে i1 i2 আর আমাদের এই সমীকরণেও আছে i1 i2। তো আমাদের মানে চিন্তা ভাবনা হচ্ছে i1 বা i2 যে কোনো একটাকে ক্যান্সেল করা। তো এটা সমীকরণ, এটা আসলে নিজেরা নিজেদের মতো করে করলে হবে, এইটাই যোগ করতে হবে এমন কোনো কথা নেই। কেউ চাইলে i2টাকেও ক্যান্সেল করতে পারে, কোনো সমস্যা নেই, একই হিসাব আসবে। তো এখন আমরা হিসাব করছি, এইটাকে 5 দ্বারা গুণন করতেছে আর এই সমীকরণটাকে 8 দ্বারা গুণন করছে এবং দুইটাকে যোগ করছে। তাহলে দেখি কি আসে। এটাকে 5 দ্বারা গুণন করলে 5 8 কত, 40, 5 দ্বারা গুণন করলে 5 5 25 আর 3 50 আর 3 5 গুণন করলে কত হয়, 150, -150 প্লাস। এখন এটাকে কত দ্বারা গুণ করছে, 8 দ্বারা। 8 দ্বারা 20 কে গুণ করলে কত পাচ্ছে, 160, এই মাইনাস চিহ্ন। 8 দ্বারা 40 কে গুণ, 5 8 কত, 40, 8 দ্বারা 15 কে গুণ করলে পাচ্ছে 120 i2। এটাকে যোগ বিয়োগ করলে আমরা এখান থেকে, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, খেয়াল করতে হবে। 40 i1 মাইনাস এটা 40 i1 প্লাস, এটা ক্যান্সেল হয়ে যাবে, বাকি যা থাকবে এটাকে যোগ বিয়োগ করলে আমরা এটা পাচ্ছি, এবং আমরা i2 সমান কত পাচ্ছি, এত অ্যাম্পিয়ার। i2 সমান কত পেলাম, এত অ্যাম্পিয়ার। এখন i2 এর মান আমরা 2 নাম্বার বা 1 নম্বরে যে কোনো একটাতে বসালে, 2 আর 3 এর, 1 না 2 আর 3 এর, এখন i2 এর মান এই 2 আর 3 এর ভিতর যে কোনো একটাতে বসালে আমরা এখান থেকে কি পাবো, i1 এর মান পাবো। কারণ এই দুইটা সমীকরণ শুধু i1 আর i2 আছে, অন্য কিছু নাই। তার ভিতরে আমাদের i2টা জানা, এই জন্য আমি লিখছি i2 এর মান 2 এ বসিয়ে পাই। যখন 2 এ বসাবো তখন 2 এ বসালে আমরা পাচ্ছি হচ্ছে i1 এর মান হচ্ছে এত অ্যাম্পিয়ার। আমরা 2 এ বসালে i1 এর মান পাচ্ছি কত, এত অ্যাম্পিয়ার। এখন আমাদের কাছে i1 ও জানা, i2 ও জানা। এখন দুইটার মান আমরা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণ, যেটা ফার্স্টে ধরে নিয়েছিলাম যে i3 সমান i1 প্লাস i2। তো এখানে বসালে আমরা i3 সমান কত পাচ্ছি, এত অ্যাম্পিয়ার। i3 সমান কত অ্যাম্পিয়ার। আমাদের প্রশ্ন এটাই বলছিল যে i3 মানে R3 রোধের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় সেটা নির্ণয় করে, যে R3 রোধের ভিতর দিয়ে R3 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান। তাহলে R3 রোধের ভিতর দিয়ে যাচ্ছে হচ্ছে i3 পরিমাণ কারেন্ট, এবং সেটা কত পেলাম, সেটা হচ্ছে 3.7894 অ্যাম্পিয়ার। এখন তাই লিখছে যে R3 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান হচ্ছে এত অ্যাম্পিয়ার, অর্থাৎ 3.7894 অ্যাম্পিয়ার।
এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান দেখব। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে একটু খেয়াল করব। ঘ নম্বর প্রশ্নে যেটা বলা আছে তার আগে আমাদেরকে উদ্দীপকটা আরেকবার একটু পড়ে নিতে হবে। উদ্দীপকে বলা আছে রহিম উদ্দীপকের বর্তনীর এই বর্তনীর R3 রোধকে, এই যে R3 যে রোধ, এই রোধকে 200 গ্রাম পানির মধ্যে 20 মিনিট ডুবিয়ে পানি ফোটানোর চেষ্টা করলো। কক্ষ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। রহিম পানি ফোটাতে সক্ষম হবে কি? গাণিতিক ভাবে দেখাইতে হবে আর কি এটা। তো আসেন দেখি এটা কিভাবে দেখতে পারি। এটা হচ্ছে R3 রোধ। এই রোধকে যখন আমরা পানির ভিতর রাখবো, তখন আমরা এই রোধে যখন আমরা কারেন্ট প্রবাহিত করব, তখন এই রোধে কি তাপ উৎপন্ন হবে, আর যখন তাপ উৎপন্ন হবে তখনই তো পানি ফুটবে। তাহলে R3 যে রোধ, এই রোধকে আমরা হচ্ছে 200 গ্রাম পানির মধ্যে 20 মিনিট রাখবো। তো R3 রোধে আমরা বিদ্যুৎ চালনা করে যখন এই রোধটাকে আমরা পানির ভিতর রাখবো, তখন এই রোধের একটা তাপ উৎপন্ন হবে এবং সেই তাপটা আমাদের পানিকে ফুটাতে পারবে কিনা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তার মানে আমরা এই রোধে যখন বিদ্যুৎ প্রবাহিত করব, তখন এই রোধে যে তাপ উৎপন্ন হবে সেই তাপটা বের করব, এবং সেই তাপটাকে ধরে নিলাম হচ্ছে আমরা এইচ, মানে আমরা হচ্ছে R3 রোধে বিদ্যুৎ চালনা করলে যে তাপ উৎপন্ন হয় সেই তাপটাকে ধরে নিলাম হচ্ছে এইচ। আর তারপরে যেটা পানি ফুটানোর জন্য প্রয়োজনীয় যে তাপ, সেটাকে ধরে নিলাম হচ্ছে এইচ প্রাইম। পানি ফুটার জন্য আমাদের প্রয়োজনীয় যে তাপটা দরকার সেটাকে ধরে নিলাম এইচ প্রাইম। যদি কোনোভাবে এইচটা বড় হয় এইচ প্রাইমের থেকে, তাইলে কিন্তু পানি ফুটবে। অর্থাৎ পানির জন্য যে প্রয়োজনীয় তাপ সেইটা যদি R3 থেকে ছোট হয়, মানে R3 বলতে এই রোধে উৎপন্ন তাপের থেকে যদি কম হয়, তাইলে কিন্তু পানি ফুটবে। অথবা আমরা এভাবে বলতে পারি যে আমাদের R3 রোধে যে তাপ, সেই তাপটা যদি আমাদের পানি ফুটানোর প্রয়োজনীয় তাপের থেকে যদি বেশি হয়, তাইলে কিন্তু এই কন্ডিশনে পানি ফুটবে। এই কন্ডিশনে কি পানি কিন্তু ফুটবে। আর যদি কোনোভাবে এইটা হয়ে যায়, তাইলে কিন্তু পানি ফুটবে না। মানে এই কন্ডিশনে কি পানি ফুটবে, আর এই কন্ডিশনে কি পানি ফুটবে না। তো এখন এটা হিসাবের মাধ্যমে দেখি কিভাবে হিসাব করতে হবে। ফার্স্টে আমরা যেটা করবো যে R3 রোধে উৎপন্ন তাপ বের করবো। কি করবো? যে R3 রোধে উৎপন্ন তাপ, তাই লিখছি যে R3 রোধে উৎপন্ন তাপ। এটা আমরা একটা সূত্রের মাধ্যমে লিখতে পারি। সূত্রটা হচ্ছে H সমান I স্কয়ার RT। H সমান I স্কয়ার RT। তাহলে এখানে যেহেতু R3 রোধে উৎপন্ন তাপ, তাহলে R3 রোধে কারেন্ট কত? I3। আর রোধটা কত? 5 ওহম। R3 রোধে উৎপন্ন R3 রোধের ভিতরে যে কারেন্ট আছে সেটা হচ্ছে I3, আর R3 হচ্ছে 5 ওহম। তাহলে I3 স্কয়ার R3T, এই জন্য I3 স্কয়ার দিছে, R3T দিছে। তাহলে I3 মানে হচ্ছে এটা আমরা গ নম্বরে পাইছিলাম। তো এটার স্কয়ার ইনটু R3 এর মান হচ্ছে 5 ওহম ইনটু এই যে 20 ইনটু 60 কেন লিখছি? কারণ আমাদের যে সময়টা দেওয়া ছিল এটা ছিল কিন্তু 20 মিনিট। সময়টা ছিল কত? 20 মিনিট। মিনিট থেকে আমাদেরকে সেকেন্ডে যাইতে হলে 60 দ্বারা গুণন করতে হবে। এই জন্য লিখছি 20 ইনটু 60। এইটুকু হচ্ছে টি এর মান। তো এইটা হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে এত জুল। এইটা কি? এইটা হচ্ছে আমার কিন্তু সেই রোধে উৎপন্ন তাপ। অর্থাৎ রোধকে যখন পানিতে চুবাবো এবং সেখানে রোধের ভিতরে যখন বিদ্যুৎ চালনা করব, তখন রোধে এই তাপ উৎপন্ন হবে। এখন কক্ষ তাপমাত্রা ছিল কত? আমাদের কক্ষ তাপমাত্রা ছিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। সরি, আমি এখানে একটু ভুল লিখছি। কক্ষ তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু অবশ্যই 27 ডিগ্রি সেলসিয়াস। কক্ষ তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কক্ষ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। কক্ষ তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কক্ষ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আর পানির আপেক্ষিক তাপ দেওয়া ছিল এত জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, পানি কখন ফুটবে? পানি যখন ফোটে তখন পানিটা কি হয়? বাষ্পে পরিণত হয়। পানি ফোটে সাধারণত 100 ডিগ্রি সেলসিয়াস। আর পানি যখন ফোটে, পানি তো তখনই ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। পানি ফোটা শুরু হলে তো পানি বাষ্পে পরিণত হয়। তাহলে এটা কিন্তু দুইটা স্টেপে হবে। প্রথম স্টেপে যেটা হবে যে 20 ডিগ্রি সেলসিয়াস, সরি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। তারপরে ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। এই বাষ্প মানে হচ্ছে পানি ফুটবে। পানি যখন ফুটবে, পানি তখনই তো বাষ্পে পরিণত হবে, তাই না? পানি যখন ফোটে তখন কি পানি তো উঠতে থাকে। পানি ফোটা মানে পানি যদি এখন ফুটতেই থাকে তাহলে তো একসময় পানি নাই হয়ে যাবে। তাই পানি যখন ফোটে সেটা তখন বাষ্পে পরিণত হয়। এই জন্য ডিরেক্ট বাষ্প না বলে এখানে বলছে পানি ফুটবে কিনা, এবং সেটা ফোটে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবং প্রথমেই কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটবে না, এটা কিন্তু ধীরে ধীরে। প্রথমে কি হবে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাবে। তারপর ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে যাবে বা ফুটবে। এটি হচ্ছে ফুটন্ত অবস্থা। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে 27 থেকে 100, আর তারপর স্টেপ হচ্ছে 100 থেকে 100। তাহলে 27 থেকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে H1, আর এই ক্ষেত্রে বের করব হচ্ছে H2।
তাহলে আমরা হিসাব করি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থেকে পানি যদি 100 ডিগ্রি সেলসিয়াস আমাদের পানিতে নেই, তো এই ক্ষেত্রে উৎপন্ন তাপ H সমান ms ডেল্টা। আমরা এই সূত্র কেন নিলাম? কারণ এখানে আমাদের তাপমাত্রার পরিবর্তন হয়েছে, আমাদের কিন্তু অবস্থা একই আছে, পানি পানি আছে, এই জন্য যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয়েছে তাহলে এটা এই জন্য ms ডেল্টা, কারণ ডেল থিটা আমাদেরকে নির্দেশ করে তাপমাত্রা পরিবর্তন। এখন আমাদের প্রশ্নে কিন্তু ভর বলা ছিল 200 গ্রাম, ভর কত বলা ছিল? এই যে 200 গ্রাম। তো গ্রাম থেকে কেজিতে নিতে হলে ওইটাকে 1000 দ্বারা ভাগ দিতে হবে, এই জন্য লিখছি 200 ভাগ 1000। এটা হচ্ছে আমাদের ভরের মান, কিন্তু যেহেতু পানি পানি আছে এই জন্য পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, এবং ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য তো 100 বিয়োগ 27, এই জন্য লিখছি 100 বিয়োগ 27। তো এটাকে হিসাব করলে আমি পাচ্ছি হচ্ছে এত জুল। এখন আমাদের দ্বিতীয় স্টেপটা দেখবো, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হতে এই ক্ষেত্রে উৎপন্ন তাপ কত সেটা দেখবো। তো এই ক্ষেত্রে উৎপন্ন তাপ, এই ক্ষেত্রে হিসাবটা কি, যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কোথায় যাবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথায় যাবে? বাষ্পে যাবে। তো এই ক্ষেত্রে পানি কিন্তু বাষ্প হয়েছে, পানি কি হয়েছে? বাষ্প হয়েছে। অর্থাৎ এখানে তাপমাত্রা কিন্তু একই আছে, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে, এই জন্য কি হবে? পানি কি বাষ্প হয়েছে, এই জন্য এখানে সূত্র কি H2 সমান mLV। এই এলভিটা হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ, এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ হচ্ছে 2.26 × 10⁶। এটা কিন্তু মুখস্থ মান যে এলভি, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র, এবং এটা হচ্ছে 2.26 × 10⁶। আর ভর তো আমাদের বলাই ছিল, ভর হচ্ছে 200/1000, মানে 200 গ্রাম ছিল, এটাকে কেজিতে নিলে 200/1000 হবে। সেটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে এত জুল। তাহলে পানি যখন ফোটে বা পানি যখন ফুটবে তখন পানির জন্য কতটুকু তাপ প্রয়োজন? ওই পানি ফোটানোর জন্য আমাদের H1 + H2 দুইটা যোগ করলে আমাদের এত জুল তাপ প্রয়োজন। আমাদের কত জুল তাপ প্রয়োজন? এত জুল তাপ প্রয়োজন। আর যেখানে আমার এইচ এর মান কিন্তু অনেক কম ছিল, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় কি এইচ প্রাইম, এইচ প্রাইমটা কিন্তু সবচেয়ে বড়। তাহলে এইচ এর থেকে কে বড় হচ্ছে? এইচ প্রাইম। তাহলে এইচ এর থেকে যদি এইচ প্রাইম বড় হয় তাহলে কি পানি ফুটবে? মানে ফুটবে না, কারণ পানি ফোটার জন্য এত জুল তাপ দরকার, কিন্তু আমাদের যে রোধ ছিল ওই রোধে যে তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে এত জুল, ওইটা হচ্ছে এত জুল, ৮৬,১৫৭ জুল। তাহলে আর এখানে দরকার এত জুল, তার মানে কি এইচ প্রাইমটা বড়, যেহেতু এইচ প্রাইমটা এইচ এর থেকে বেশি, মানে আমাদের পানি ফোটাতে প্রয়োজনীয় তাপ আমাদের রোধে উৎপন্ন তাপের থেকে অনেক বেশি দরকার, তাই কি পানি ফুটবে না। ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়, বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।